চুরি করে ধরা খাইছে হাতে নাতে, এখন করে আমি ক্ষমা চাই, এটা কোনো অ্যাপ্রোচ হলো? উনি চুরি করেছেন, এটা অপরাধ করেছেন, অপরাধের শাস্তি হবে, সোজা লাভ তো ভাই, আর কোনো লাভ নাই তো। উনি ক্ষমা চাইছেন, মহান ব্যক্তি ক্ষমা চাইছেন, দেশ ধন্য হয়ে গেছে, জুলকারনাইন সাহেব খুশি হয়েছে, আমি খুশি হই নাই। জুলকারনাইন সাহেব তো আগেই বললো ওনার সঙ্গে তার পার্সোনাল একটা সম্পর্ক, পার্সোনাল সম্পর্কে কেমন উনি বরং ওনাকে এক ধরনের ছাড় দেওয়ার চেষ্টা করতেছেন। উনি ক্ষমা চাইছেন, উনি কি কারণে ক্ষমা চাইবেন? অন্যায় কি উনি করছেন? ওনার বাপ করছে, ওনার পিতা অন্যায় করছে, উনি তো অন্যায় করেন নাই, উনি ক্ষমা চাইবেন কেন? বাপের হয়ে পুত্রের ক্ষমা চাইলে ক্ষমা হয়? আল্লাহর কাছে হবে? আল্লাহর কাছে হবে? আমি মনে করি অন্যায় করলাম, আমার বাপ বললো আমার পোলা নামাজ রোজা পড়ে নাই, ওনার হয়ে আমাকে, আমি ওনার হয়ে ক্ষমা চাচ্ছি, আল্লাহ ক্ষমা করবো? করবে ভাই? করবে না তো। পিতার হয়ে পুত্রকে ক্ষমা চায়, কোনো অধিকারই তো নাই। বিষয়টা হলো কি, ওই ভদ্রলোক একটা হাই স্কুলের টিচার, হেডমাস্টার। দেখেন আমি কতগুলো পয়েন্ট বলি আপনাকে, এগুলো মাথায় রাখতে হবে। আমরা করে কি প্রথমে ধরে নিই উনি একজন মহান ব্যক্তি, অতএব মহান ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইছে, অতএব আমি ধন্য হয়ে গেছি। নো, উনি মহান ব্যক্তি না, উনি আমার সেবা করার জন্য দায়িত্ব নিয়ে ওখানে গিয়েছেন, আমার সেবা করার দায়িত্ব নিয়ে ওখানে গিয়েছেন। উনি আমার কাছে মহান ব্যক্তি না, আমি ওনার কাছে মহান ব্যক্তি যে আমি ওনাকে সেবা করার দায়িত্ব দিয়েছি। জিনিসটাকে এভাবে দেখতে হবে, না দেখলে হবে। ওনার হাব ভাব ভাবভঙ্গি সেরকম মনে হয় না। কিন্তু মাসুদ কামাল গত 15-16 বছর এই অথরিটি নিয়ে এই প্রশ্নগুলো করতে পেরেছেন কিনা সেই প্রশ্ন কিন্তু আপনাকে করা হবে। অবশ্যই করব, আমি সবসময় এই অথরিটি নিয়ে প্রশ্ন করি। আমি আওয়ামী লীগের আমলে এই প্রশ্ন নিয়ে করতাম, আমি আওয়ামী লীগের মন্ত্রীতে বলতাম আপনি মাননীয় মন্ত্রী না, আপনি আমাদের সেবক, আপনি আমার সেবা করার প্রতিশ্রুতি দিয়েছেন, কেবল অঙ্গীকার করেছেন, তারপর আপনি ওখানে গিয়েছেন। আপনাকে তো আমি প্রশ্ন করব, আমাদেরকে শেখানো হয়েছে এইভাবে প্রশ্ন করে না, মাননীয় মন্ত্রী বলো। নো, দিস ইজ নট রাইট। যাই হোক, আমি যেটা বলি আপনাকে, জুলকারনাইন স্যার কথাগুলো বলেছেন, ওনাকে আমি খুব পছন্দ করি পার্সোনালি। উনি খুবই ইথিক্যাল পয়েন্টে কথা বলেন, কাজ করেন। কিন্তু এক্ষেত্রে ওনার যে আসিফ মাহমুদের প্রতি এক ধরনের স্বজনপ্রীতি আছে, এক ধরনের আপত্ত স্নেহ কাজ করে, এটা আমি টের পেয়েছি আজকে যখন উনি বললেন যে আসিফ মাহমুদের এটার মাধ্যমে একটা নতুন ধরনের উদাহরণ তো তৈরি করেছেন, আসিফের কাজ প্রশংসনীয়। আমি তা মনে করি না। আপনি কি ওই জায়গাটায় ক্রেডিট দিবেন না যে আসিফের সাথে তার পার্সোনাল রিলেশনের পরেও আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পিতা একটি লাইসেন্স দিয়েছে যেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়, সেটা তিনি প্রকাশ করেছেন? কার? জুলকারনাইন সাহেব। না, জুলকারনাইন সাহেব, আমি তো বললাম তো, ওনাকে আমি খুবই প্রফেশনাল জার্নালিস্ট মনে করি। উনি সবই ঠিক আছে, যা যা করেছেন সব ঠিক আছে, সব পছন্দ করেছেন। কিন্তু সবশেষে যেটা বললেন যে আসিফের এই কাজটা প্রশংসনীয়, আসিফ একটা নতুন নমুনা তৈরি করেছে, এই জায়গাটাতে আমার মনে হয়েছে উনি আসিফকে এক ধরনের ছাড় দেওয়ার চেষ্টা করছেন। আমি তো মনে করি না। আপনি দেখেন একটা স্কুলের হেডমাস্টার, উনি বোঝেন না যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি, এর যে ভয়াবহ তথ্য কি হতে পারে। উনি তো স্কুলের, উনি তো সবচেয়ে আগে বুঝবেন, কারণ ওনার পুত্র ওই স্কুলের স্টুডেন্ট হতে পারে। তো তার যখন খাতাটা উনি দেখবেন, উনি টের পাবেন না যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি বলে। তো উনি দিলে সবার আগে বুঝবেন, বুঝে উনি আমাদেরকে বোঝাবেন এটা হলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। দেখেন, যদি বিষয়টা প্রকাশ না পেত তাহলে কি হতো? কোনো আলোচনাই হতো না, আসিফ মাহমুদ এই স্ট্যাটাসও দিতেন না। কি বলা হয়েছে, ওনার বাবা কি বলেছে, বাবা কি কথা বলেছেন যে একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে ওনাকে ভুল বুঝিয়ে এই লাইসেন্সটা করিয়েছে বলেছেন। তো অর্থটা কি? অর্থটা হলো ওই ঠিকাদার কাজ পেত না, ওর বাপকে সামনে নিয়ে গেছে ঢাল হিসাবে, এটা দেখে ইঞ্জিনিয়ার তাকে কাজ দিয়ে দিবে, তারপরে কাজটা যেন তেন ভাবে কবে কাজটা করবে, এভাবে ইন্সপেকশনও হবে না, বিল পাইতে ওগুলো সমস্যা হবে না, এই সবগুলি স্টেপ হবে, আর তার কিছুই আসিফ মাহমুদ জানবেন না, এটা হয় না। আর একটা কথা বলি, ওনার বাবা কি ওই এলাকায় এর আগেও আমি নিজে দেখেছি সেই ভিডিও, উনি একটা ভিডিওতে বলেন নাই যে আমার ছেলে দেশের সবচেয়ে পাওয়ারফুল মিনিস্ট্রিতে আছে, আমার ছেলে এই এলাকায় মসজিদের জন্য 3টা মসজিদের জন্য 10 লাখ টাকা দিছে। এটা ভিডিও আমি নিজে দেখছি। বাদ দেন ওইটা, কয়েকদিন আগে ওখানে এনসিপির একটা মিটিং হয়েছে ওই মুরাদনগরে, সেই আমি কালবেলা পত্রিকা সেই দেখলাম, একটা পোস্টার দেখলাম, সেই পোস্টারে এনসিপির মিটিংয়ে প্রধান অতিথিকে বিল্লাল হোসেন। কোন যোগ্যতায়, কোন যোগ্যতা? সে কি এনসিপি করেন না, উনি একটা স্কুলের হেডমাস্টার। কিন্তু একটা স্কুলের হেডমাস্টার কিভাবে, একটা ফুল টাইম জব, কিন্তু এটা স্কুলের হেডমাস্টার কিন্তু ফুল টাইম জব,
ম্যাথমেটিক্সের টিচার কিছুক্ষণ চাকরি করে, তারপরে যে প্রাইভেট পড়ায়। হেডমাস্টার ধরে ভাই পুরো স্কুল ওনার দায়িত্বে, কিন্তু উনি গেছে ঠিকাদারি করতে। ইগল পাবলিকে যান, যে বলছিলাম এনসিপি মিটিংয়ে উনি গেছেন হলো চিফ গেস্ট হয়ে। আসিফ মাহমুদকে এনসিপি করেন না, এনসিপিকে আসিফ মাহমুদের দায়িত্ব নেয় না। তাহলে আসিফ মাহমুদের বাবা ওখানে চিফ গেস্ট হয়ে গেছে, এটা আসিফ মাহমুদ জানে না? বাবাকে তো বলতে পারতো তোমার এটা যাওয়া ঠিক হয় না, তুমি কি কারণে যাচ্ছ। আসিফ মাহমুদের বাবাকে বলে নাই আপনারা চাইলে আমার ছেলে এখান থেকে ইলেকশন করবে? এটা ভিডিও আছে, এটা আসিফ মাহমুদ দেখে নাই? ওইগুলি নিয়ে জুলকারনাইন শাহের যেহেতু কিছু বলে নাই, জুলকারনাইন শাহের তো একটা বড় ফিগার, ছোট ছোট লোকজন বলছে, শাহের যেহেতু বলে নাই অতএব তারও ক্ষমা চাইতে হয় নাই। এখন শাহের সাহেব বলছে ও জানে যে এটা যদি আমি রিয়েক্ট না করি তো শাহের আবার আমার পেছনে লাগবে, আমি কোন বিপদে পড়ি, এই জন্য এখন ক্ষমা চাইছে। বিরাট আমরা জাতি হিসেবে ধন্য হয়ে গেছি। আমি একটা ছোটখাটো একটা কলম চুরি করেছি, অথবা হালকা একটা চুরি করেছি। একজন দাগি চোর কালকে 10 বছর জেল খেটে আসছে, সে এসে ধরায় দেয় যে মাসুদ কামাল তো এই কলমটা চুরি করেছি, এতে কি আমার চুরিটা বৈধ হয়ে যাবে? এটা আপনি আমাকে বলেন। আমার চুরিটা কে ধরাই দিল এটা কিন্তু ইম্পর্টেন্ট না, ও আমার চেয়েও বড় চোর, কিচ্ছু যায় আসে না। আমার চুরিটা ঠিক কিনা সেটা আগে বলেন। কাজে কে ধরিয়ে দিল এটা ইম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল হলো ওই 3 জন এই আকামটা করছে কিনা। তারা করছে, তারা একই দিনে তারা টিকিট কাটছে, একই লোক, তারা যদি ফ্রি টিকিট করতে পারবে, দেশের যে কোনো জায়গায় যাওয়ার অধিকার পাইছে। তারা একই দিনে টিকিট করছে চট্টগ্রামের, একই দিনে টিকিট করছে রাজশাহীর, একই দিনে টিকিট করছে ময়মনসিংহে। ধরা যাক এখন একই লোক তো 3 জায়গায় যাবে না, নাকি তার 3 পেতাতে পাঠাবে? ভূতের তো ব্যবস্থা নাই। তো ওই টিকিটগুলো কি হয়েছে, কেউ না কেউ ইউজ করছে, তার মানে জাস্ট তারা চুরি করছে রে ভাই। টিকিট ব্ল্যাক করে না, টিকিট ব্ল্যাক করছে, নিজের এক জায়গাও যায় না, অথবা এক জায়গায় গেছে বাকি জায়গায় ওদেরকে পাঠাচ্ছে। এই তো তারা কাজটা করছে, মানে শেষরা চোর যাকে বলে আর ওরা তারা। তো এটা খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। কেন একটা ছেলে ইউনিভার্সিটিতে মাস্টার্স এখনো পাস করে নাই, তাকে আপনি দিয়ে দিয়েছেন এর তো বড় একটা দায়িত্বে। সে বললে আর চাকরি থাকে না, সে বললে তুমি স্বৈরাচারের দোষর, খালি মুখ দেখবো উচ্চ কষ্ট করে উচ্চারণ করলে হয়, তার চাকরি নাই। এখন যাতে সেই উচ্চারণটা না করে সেই জন্য সবাই তারা তেল দিচ্ছে। এখন এই তেল দেওয়ার জন্য ওই লোককে কিন্তু করাপ্ট হওয়ার দরকার নাই। সে যদি ন্যায় নীতি নিয়ে বসে থাকে এবং ওই নীতিবান লোককে যদি ওনারা বলেন যে স্বৈরাচারের দোষ, ওর চাকরি থাকবে না ভাই, বাংলাদেশে তার চাকরি থাকবে না। এটাই আমাদের এখানে এই কালচার এখন তৈরি করছি আমরা। হয়েছে তো, অনেকে চাকরি দিয়ে গেছেন আমরা দেখছি। কাজে এটা তো ভুল তো সরকার নিজে করছে। আমি এই সরকারের তাবৎ উপদেষ্টাদের মধ্যে যদি আমাকে র্যাঙ্কিং করতে বলা হয়, আমি কিন্তু এই রেল মন্ত্রণালয়ের যিনি সচিব আছেন ওনাকে আমি র্যাঙ্কিং 1 নম্বরে রাখবো। সচিব না উপদেষ্টা? সরি, ও যে উপদেষ্টা আছে ওনাকে আমি 1 নম্বরে রাখবো। উনি খুবই ভালো করতেছেন, কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরেও আমি বলবো ওনাকে, উনি এই ধরনের যে চিঠি কি করে ইস্যু করলেন যে ওনাদেরকে বিনা টিকিটে 2 মাস চলতে দেওয়া যাবে? ভাই ওনাকে চিঠি ইস্যু করে একটা আইনগত বৈধতা লাগবে তো। এদের আবার একটা সুবিধা আছে, কিছু কইলে কয়ে কি এটা বিপ্লবী সরকার, আমরা কোনো আইন মানি না, আইন আমরা ক্রিয়েট করি, সংবিধান মানি না, আমরা ক্রিয়েট করি, আবার যখন প্রয়োজন হয় তখন আমার মানে। এটাই তো করতেছে না। আজকের একটি ঘটনা নিয়ে প্রশ্ন করতেই হয় মাসুদ কামাল। ছাত্ররা বলছে কুয়েটে তাদের বিজয় হয়েছে, এই ঘটনা শিক্ষাঙ্গনের জন্য আসলে কি বার্তা দেয়? ভাই কোনটা যে বিজয় আর কোনটা যে বিজয় না এটা বুঝতে একটু সময় লাগবে। এটা হলো ওই যে পুকুরের মতো, পুকুর খনন করে না, পুকুর খনন করার পর কিন্তু পানি আপনি খাইতে পারবেন না, ওটা খাওয়ার জন্য পানিটাকে উত্থিতানোর জন্য সময় দিতে হয়, তারপরে বুঝতে পারবেন ওই পুকুরের পানি কেমন, ভালো কি মন্দ। এখন বিজয় তো হয়েছেই তাদের, তারা আন্দোলন করছে, ভিসিরে ঘেরাও করছে, তালা মারছে, জিতছে। কিন্তু এই জয়টা আসলে 1 নম্বর হলো প্রয়োজনীয় ছিল কিনা, 2 নম্বর হলো এই জয়টা আমাদের আর ফার্দার কোন জয়ের দিকে নিয়ে যাবে, এই সবগুলি কিন্তু বিতর্কিত বিষয়। এখন একটা বিষয় হলো কিছু হলেই আপনি যে প্র্যাকটিসটা শুরু করছেন ভাই, প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনি কিন্তু প্র্যাকটিস স্টার্ট করছেন, তো এটা হচ্ছে কেন সেটা কিন্তু ঠিক করতে হবে। আমাদের এখানে এই যে শহীদ হচ্ছে, আহত হয়েছে, আহতরা তো আন্দোলন করে মাঠে নামতে হচ্ছে, হুইল চেয়ার নিয়ে কেউ নামতে হচ্ছে। একদিন দেখলাম একজন লোক বলছে, খুব তুচ্ছ করে বলতেছে, এই যে আহতরা তারাও নাকি এখন একটা উপদেষ্টা চায়। খুব তো ভাই, তারা চাইলে অন্যায়টা কি? তারা চাইলে অন্যায় কি? যে ইউনিভার্সিটির একজনও মারা যায় নাই,
যদি সেই ইউনিভার্সিটি থেকে 3 জন উপদেষ্টা হইতে পারে, উপদেষ্টা কি মারা যাওয়ার উপর নির্ভর করতেছে না নাকি? আমি বলতে ত্যাগের, আপনি ত্যাগের যদি প্রমাণ দেন তাহলে এরা হয়েছে কিসের উপর ডিপেন্ড করে বলেন? পুরো পরীক্ষা দিয়ে হয়েছে, পরীক্ষা দিয়ে হয়েছে, কি দিয়ে হয়েছে বলেন না ভাই? ওই লোকের তো স্যাক্রিফাইসের চেয়ে বেশি, সে তো গুলি খেয়েছে। স্যাক্রিফাইসের মাত্রাটা তো গুরুত্বপূর্ণ। যে দাবিটা যে তুলে, যখন যদি একজন লোকের দাবিটা তুলে, সে তো একজন, তো তার প্রত্যাশা, সমস্যা নেই আমার কোনো। কিন্তু আমার কথাটা হলো কি, এটা কি সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রত্যাশা? দ্যাট ইজ দ্য পয়েন্ট। যদি সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রত্যাশা হয় তাহলে উনি থাকবেন। কিন্তু আমার কাছে মনে হয় এটা আসলে খুবই পরিকল্পিতভাবে এই ধরনের একটা মেকানিজম চালু করা হয়েছে, এই ধরনের একটা মানুষের মধ্যে প্রচারণা চালু করা হচ্ছে যে ওনাকে রেখে দিতে হবে। এটা আসলে বিরাজনীতিকরণের একটা পদ্ধতি। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, তাহলে বুঝবেন। এই সরকার মানে বিগত হাসিনা সরকার যাওয়ার পরে আমি আজকেই দেখতেছিলাম যে 11 তারিখ পর্যন্ত, মানে প্রথম মানে 5 তারিখ থেকে 6 দিন, এই 6 দিনে বিএনপির সেন্ট্রাল কমিটি সারা দেশে 67 জন তাদের নেতাকে বহিষ্কার করছে। প্রথম 6 দিনেই 67 জনকে বহিষ্কার। এ পর্যন্ত বহিষ্কারের সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে এরকম গণহারে বহিষ্কার কখনো কি হয়েছে? হয় নাই। বিএনপি নিজেই তার নেতাদের বিরুদ্ধে মামলা করেছে, এরকম কখনো হয়েছে আগে? ওটাও হয়নি। এগুলো করে কি বিএনপি সারা দেশে, বিএনপির মাঠ পর্যায়ে যে চাঁদাবাজি, সংঘর্ষ, দখলদারি থামাতে পেরেছে? পারে নাই। এটা না থামলে নিয়ন্ত্রণ নিতে পারে নাই, পারে না, আমি মনে করি পারে নাই। তাহলে এটা না থামলে যে ক্ষতি বিএনপির হয়, এটা কি বিএনপি বোঝে না? বোঝে। তাহলে বিএনপি চেষ্টা করছে, পারছে না। কেন পারছে না? পারছে না এই কারণে পলিটিক্যাল পার্টিগুলিকে আমি কখন ব্লেম দেব যে তারা চাঁদাবাজিতে উৎসাহ দেয়, চাঁদাবাজিতে উৎসাহী করে তাদের দলকে, কখন ব্লেম দেব? তখনই ব্লেম দেব যখন নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো একজন চাঁদাবাজকে ধরছে, তাকে ছাড়ানোর জন্য ওই পলিটিক্যাল পার্টি মিছিল করতেছে। তখন আমি বলতে পারবো ওই পলিটিক্যাল পার্টিটা চাঁদাবাজিকে উৎসাহিত করছে। কিন্তু তা তো হয় নাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো কাজই করছে না চাঁদাবাজিতে ধরার জন্য, করছে না, একদমই করছে না, জিরো। কেন করছে না? এটা আইন শৃঙ্খলা বাহিনীকে কে নির্দেশনা দেয়? বিএনপি দেয়? দেয় না। কে দেয়? সরকার দেয়। সরকার কেন দিচ্ছে না? সরকার কেন এদের কাজে লাগাচ্ছে না? বলবেন যে না, এদের কোনো আত্মবিশ্বাস নাই। আত্মবিশ্বাস যে নাই, গতকালকে দেখলেন ঢাকা কলেজের, সিটি কলেজের স্টুডেন্টকে যে লোকটা চর মারলো, ওই চরের মধ্যে আত্মবিশ্বাসের কোনো ঘাটতি দেখছেন? একটার পর একটা চর মারতেছে নিরীহ ছেলেকে, ছোট ছোট বাচ্চাদের বাস থেকে নামে লাথি দিচ্ছে। আত্মবিশ্বাসের কোনো ঘাটতি ছিল? আত্মবিশ্বাসের ঘাটতি ছিল না। বলে দেওয়া হয়েছে তোমরা কিছু করবা না। কেন করবা না? করবা না এই কারণে, এটা করার মাধ্যমে, এটা হতে দেওয়ার মাধ্যমে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হবে। ওই যে একটা প্রবাদ, একটা স্লোগান এসে পড়ছে যে নৌকার ধানের শীষ একই সাপের 2 বিষ, বলা বলে হচ্ছে। কিন্তু তার মানে কি, যে এই পলিটিক্যাল পার্টিগুলো সাধারণ মানুষের যে চাহিদা সেটা পূরণে ব্যর্থ। যখন ব্যর্থ হচ্ছে তখন তাহলে কে আসবে? একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে। হাতের সামনে একটা উদাহরণ আছে, ডক্টর ইউনূস, তাকে 5 বছর রাখো, এবং এটাকে এস্টাবলিশ করার জন্য, মানে ডক্টর ইউনূসের মতো পিআর পার্সন কিন্তু পৃথিবীতে নাই। উনি জানে কোনটাকে কিভাবে মার্কেটিং করতে হয়, এবং ওনার জন্য কিন্তু পিআর টুলসও খাওয়াই গেছে। কিন্তু এখন সোশ্যাল মিডিয়া আছে। ফ্রান্স থেকে একজন ব্রাহ্মণ পীর আছেন, উনি ওনার ভক্তদেরকে বলতেছেন যে, উনি আবার একটা থিওরিও দিচ্ছেন যে ডক্টর ইউনূস 5 বছর থাকবে প্রধান উপদেষ্টা, তার সঙ্গে তারেক রহমান থাকবে ডেপুটি প্রধান উপদেষ্টা, মঞ্জু ভাইদেরও 2 জন থাকবে হয়তো মন্ত্রী সবটি নিয়ে একটা দল করতে হবে, 5 বছর ডক্টর ইউনূসকে রাখতে হবে। ওটা হলো ওই ব্রাহ্মণ পীরের থিওরি। এটা দেওয়ার মাধ্যমে তারা কি করতে যাচ্ছে? বিরাজনীতিকরণ। মানে পলিটিক্যাল পার্টিগুলো পারবে না, পলিটিক্যাল পার্টিগুলো সব খারাপ।